Hello friends, welcome to our channel Bong Watch আর আপনারা দেখছেন এই পাঠশালা আর তাতে আপনারা সবাই জানেন, আপনারা দেখছেন, এটাই তো এতদিন ধরে খুঁজছিলাম। এই পাঠশালাতে আমরা যেটা কথাবার্তা বলছিলাম এতদিন ধরে আর্টিকেল বাই আর্টিকেল আমাদের আলোচনা চলছে। আর এই আলোচনার দর্শক বন্ধুরা, স্বাগত আপনাদেরকে আমাদের নতুন এপিসোডে। বঙ্গভয় ইউটিউব স্কেপের তরফ থেকে আপনাদের মনে হয় ভালোই হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ওয়াচ আর আপনারা দেখছেন এই পাঠশালার একটা নতুন এপিসোডে আমি প্রবেশ আপনাদের সামনে চলে আসলাম। তো যেটা আমরা বলছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে প্রায় অনেকগুলো এপিসোড হয়ে গেল। মোটামুটি আমরা আর্টিকেলসের যেগুলো বেসিক আর্টিকেলস নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা প্রায় লাস্ট উইকে আমরা শেষ করে ফেললাম। লাস্ট উইকে আমরা যেটা বলেছিলাম সেটা বলেছিলাম পার্ট 4A-তে যেটা ছিল সেটা ছিল হচ্ছে 51A, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। একটি সিটিজেনের কী কী ডিউটিস থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আজকের এই এপিসোডে যেটা শুরু হতে চলেছে সেটা বেসিক্যালি শুরু হওয়ার কথা ছিল। কেন কথা ছিল আমি বলছি, কারণ সেটা কথা ছিল ইউনিয়ন এক্সিকিউটিভ নিয়ে, অর্থাৎ সেন্ট্রালের যার কাছে এক্সিকিউটিভ পাওয়ারটা আছে সেটা নিয়েই ছিল, এবং তার আর্টিকেলটা শুরু হচ্ছিল আর্টিকেল 52 থেকে। কিন্তু যিনি এই রক্ষাকর্তা, এই ইউনিয়ন এক্সিকিউটিভের বা সুপ্রিম হেড যাকে বলা হয়, সুপ্রিম স্টেটের হেড যাকে বলা হয়, উনি হচ্ছেন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টের ব্যাপারটা জানার আগে আমার মনে হয় ইউনিয়ন লেজিসলেশনটা জানা উচিত, অর্থাৎ কে এই ল মেকিংটা করে। সেই জন্য আমরা একটু চেঞ্জ করেছি আমাদের প্রোগ্রামে। তো আজকে আমরা যেটা বলবো সেটা মেনলি বলবো ইউনিয়ন লেজিসলেটিভ নিয়ে, বা লেজিসলেটিভের ব্যাপারটা একটু ইন্ট্রোডাকশন দেবো, তারপর একটা ফর্ম বলবো, তাহলে কী হবে পরবর্তী আর্টিকেলসগুলো সেগুলো হতে পারে। তো ইউনিয়ন এক্সিকিউটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে পার্ট 5-এ রয়েছে। আমরা লাস্ট পার্ট 4 কমপ্লিট করলাম, তো দিস এপিসোডে আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করবো। কিন্তু তার আগে একটা ইন্ট্রোডাকশন দেওয়া উচিত ইউনিয়ন লেজিসলেটিভ নিয়ে। ইউনিয়ন লেজিসলেটিভ নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের এপিসোডে। যারা আমাদের এই চ্যানেলে নতুন, করেই আমরা বলি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে। আর সাধারণের জন্যই মেনলি এই কন্টেন্টগুলো আমরা ডেভেলপ করছি। তো এটা শুনলে আমরা হয়তো বেটার আমরা বুঝতে পারবো। পরে আমরা যখন প্রেসিডেন্ট নিয়ে বলবো পরে আর্টিকেল 52-তে, তখন এটা আরেকটু ভালো করে আপনারা বুঝতে পারবেন। সেই জন্য এটা একটু চেঞ্জ করলাম। তার দেরি না করে প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আর এই নাম্বার যাচ্ছে, যদি আপনাদের কোনো দরকার হয় কনস্টিটিউশনের ব্যাপারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এনিওয়েজ, তাহলে চলুন আমরা শুরু করি আজকের এই এপিসোড। বেসিক্যালি যেটা হবে ইন্ট্রোডাকশন অফ দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ অ্যান্ড সাম বেসিক স্ট্রাকচার অফ দ্য লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, তার এটা একটু বলবো। মেনলি এই এপিসোডটা অ্যাকচুয়ালি দুটো এপিসোড 31 and 32। আর দেরি না করে চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান লেজিসলেটিভ বা লেজিসলেশনস অফ ইন্ডিয়া। তো লেজিসলেশন বলতে কি বোঝা যায়, মানে অর্থাৎ ল। তো লটা বানাবে কে? ল বানাবে ল মেকার্স। তো এই ল মেকার্সরা ইন্ডিয়ার মধ্যে ভেস্টেড করে দুটো সেক্টরে, একটা হচ্ছে সেন্ট্রাল আর একটা হচ্ছে স্টেট। সেন্ট্রাল লেভেলে যারা রয়েছে তারা হচ্ছে পার্লামেন্টারি বসে, আর যারা হচ্ছে স্টেট লেভেলে তারা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তো এবার যারা ল বানাবে তাদেরকে কে চুজ করবে পিপল। সো ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, আর সেই কারণে হেড অফ দ্য স্টেটকে চুজ যারা করছে তারা হচ্ছে পিপল। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, আর তার মধ্যে ডেমোক্রেসির মধ্যে যেই মেন ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে থ্রু ইলেকশন। তো ইলেকশন যেটা হয় বা গভর্নমেন্ট যেটা হয় সেটা হয় প্রেসিডেন্সিয়াল ইলেকশন বা পার্লামেন্টারি ইলেকশন। আমাদের এখানে পার্লামেন্টারি ইলেকশন হয় বিকজ দ্য গভর্নমেন্ট ইজ ফর্ম বাই দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট। তো হোয়াট ইজ এ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আর দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট? যে ল মেকিংয়ের কথাটা বললাম, সেই ল মেকিংয়ের ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এ সেপারেশন অফ পাওয়ার্স।
অর্থাৎ পাওয়ার, কি কিসের পাওয়ার? পাওয়ার অফ মেকিং ল। এই পাওয়ার এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে লেজিসলেশন যারা ল মেক করে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার যারা পলিসি মেকিং করে। তো ল মেকিং অ্যান্ড পলিসি মেকিংটা প্রেসিডেন্সিয়াল ক্ষেত্রে বা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট সেক্টরে বিলং করে এবং দুটো পোলারিটি, দুটো আলাদা পোলস, যেখানে থেকে লেজিসলেটিভ পাওয়ারটা আর এক্সিকিউটিভ পাওয়ারটা দুটোটা আলাদা হয়। বাট ইন কেস অফ দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট বা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এটা দুটো একই জায়গা থেকে নেওয়া হয়, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ারটা ওই লেজিসলেটিভ পাওয়ার থেকে নিয়ে নেওয়া হয় একটা প্রসেসের মাধ্যমে। আমরা আসবো একটা একটা করে। তো ইন পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে there is a close relationship between the legislative power and the executive power. This is most important. এবার এক্সাম্পল যদি বলি, পার্লামেন্টারি সিস্টেমটা আমাদের ইন্ডিয়াতেই, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা আমরা দেখি সেটা মেইনলি হচ্ছে ইউএসএ। আরও কান্ট্রি আছে বাট ইউএস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই জন্য ওটাকে বললাম। তো দিস ইজ বেসিক্যালি দ্য ইন্ট্রোডাকশন যে পাওয়ারটা কী ফর্মে হয়। তো বোঝা গেল তো পাওয়ারটা ফর্ম হয়, একটা এক্সিকিউটিভ পাওয়ার আর একটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। তো লেজিসলেটিভ পাওয়ারটা স্টেটের ক্ষেত্রে যেটা থাকে সেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, আর যেটা সেন্ট্রালের ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে পার্লামেন্টারি। তো এবার পার্লামেন্টারি ফর্মটা আমরা নেক্সট, মানে এটা তো দুটো এপিসোড নিয়ে এপিসোডটা হচ্ছে, তো সেটা আমরা দেখবো পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কি ফর্ম বা কি স্ট্রাকচার। আমাদের ইন্ডিয়াতে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে তিনটে স্ট্রাকচার আছে। একটা লোকসভা বলছি, যেটাকে হাউস অফ কমন্স বলা যেতে পারে, বাট আই ক্যান কল ইট লোয়ার স্টেট বা একটা লোয়ার হাউস। আরেকটা হচ্ছে রাজ্যসভা, যেটা আপার হাউস বলা যেতে পারে। আর এর আলাদা নাম আছে, যখন রাজ্যসভা নিয়ে পড়াবো বা বলবো আপনাদেরকে, পড়াবো আমি বলি না, বিকজ উই আর ইস ফর দ্য কমন, তাদের জন্য আমি বানাচ্ছি। তো হাউস যেটা রয়েছে আপার হাউস, সেটা হচ্ছে রাজ্যসভা, আর থাকে প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট মেম্বার্স নয় কিন্তু পার্লামেন্টের, বাট স্টিল পার্লামেন্টের মধ্যে প্রেসিডেন্টের একটা রোল আছে, এবং সেটাই আমরা আর্টিকেল 52-তে দেখবো, যেটাকে বলা হয় এক্সিকিউটিভ পাওয়ার। তো এক্সিকিউটিভ পাওয়ারটা জানার আগে আমার মনে হয় লেজিসলেটিভ পাওয়ারটা, সে কারণেই আমরা এই ভিডিওটা বানালাম বা এই এপিসোডটা করলাম। তো চলুন আমরা দেখি পার্লামেন্ট বা ইন্ডিয়ান লেজিসলেটিভের একটা স্ট্রাকচার কি আছে এখানে, যেটা আমি বলে দিলাম। এবং এই দুটো ফর্ম অফ গভর্নমেন্ট যেটা রয়েছে সেটা কারণ কি, এটা বাই ক্যামেরালিজম বলা হয়। 1990-তে যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল তখনই কিন্তু এটা ইম্পোজড হয়ে যায়, এবং সেই জন্য সেটা কন্টিনিউ হয় এই ফর্মটা। তো এখানে প্রেসিডেন্টও রয়েছে, প্রেসিডেন্ট পরে আসি। তো মেন হচ্ছে হাউস অফ কমন্স বা লোয়ার হাউসের মেম্বার্সদেরকে কী করে চুজ করা হয় বা ইলেক্ট করা হয় ইন ফর্ম অফ দ্য জেনারেল ইলেকশন। তো কীভাবে হয়, কে চুজ করবে? একজন ইন্ডিভিজুয়াল চুজ করবে। ইন্ডিভিজুয়ালের বয়স কত হতে পারে? 18 ইয়ার্স, যার ফ্র্যাঞ্চাইজি রাইটস থাকবে। যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে পারবে তাহলেই সে তার ক্যান্ডিডেটকে চুজ করতে পারবে, এবং সেই ক্যান্ডিডেটটা এমপি হিসাবে যাবে, অর্থাৎ লোকসভার মেম্বার হয়ে। রাজ্যসভার মেম্বার কি করে হবে সেটা আসবে এমএলএ, বা তারা কীভাবে ফর্ম করে আমি সেটা পরে আসবো। আগে লোকসভাটা আমরা করে নিই এই এপিসোডে। তো সেটা হচ্ছে ইলেকশনের পদ্ধতিতে আসবে, জেনারেল ইলেকশনের মাধ্যমে হবে। এবার কিভাবে করে হবে, ধরা যাক একটা পপুলেশন রয়েছে, পপুলেশন ভিত্তিতে কিন্তু ইলেকশনটা হয়, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্সি বলি। তো কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা পপুলেশন, এবং পপুলেশনের মধ্যে যদি দেখি আমাদের অনেক, ধরুন 10 জন দরকার। তো 10 জন কনস্টিটিউয়েন্ট, যেটা কনস্টিটিউয়েন্সিগুলো রয়েছে, ধরে নিই একটা টেরিটরি, একটা স্টেট ধরুন, সেই স্টেটের মধ্যে আমার 10 জনের কনস্টিটিউয়েন্ট টেরিটরি তৈরি হয়েছে, একটা টেরিটরি যার পপুলেশন ধরে নিচ্ছি আমি 10 লাখ, ফর এক্সাম্পল 10 লাখ ধরছি, এবং তার মধ্যে অ্যাডাল্ট রয়েছে 8 লাখ। তো এই অ্যাডাল্ট যারা রয়েছে তারাই ভোট দেবে, 2 লাখ দিতে পারবে না। তো অ্যাডাল্টের মধ্যে ধরে নিলাম 7,01,000 কাস্ট করলো তাদের ভোট, আর যারা বাকিটা তারা আসতে পারেনি, কারণ 2000 ইনভ্যালিড ভোট, অর্থাৎ 90,000, 8 লাখের মধ্যে 90,000 ইনভ্যালিড ভোট হবে, আর ভ্যালিড ভোটসের মধ্যে হচ্ছে 7,10,000। এবং 7,10,000-এর মধ্যে যদি আমি দেখি যে এখানে 4 জন প্রার্থী রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে, এবং যে 2,51,000 পেল ভোট কাস্ট করার বাদে, তো দ্যাট পার্সন উইথ দ্য হিউজ মেজরিটি সে হয়তো মেম্বার হলো পার্লামেন্টে। দেখুন 10 লাখ পপুলেশন, কিন্তু সেখানে 8 লাখ দিল ভোট, মানে কাজ করার যোগ্যতা পায়, কিন্তু তাদের মধ্যে জাস্ট ভোট দিল 7,10,000, এবং তার মধ্যে জাস্ট 2,51,000 যারা পেল তারাই সেই ব্যক্তি মেম্বার অফ পার্লামেন্ট হলো। তো এইভাবে করে আমরা চুজ করি, লোকসভার মেম্বার হলো, এবং লোকসভা মেম্বার করার পর
কে শপথ বাক্য পাঠ করাবে? শপথ বাক্য পাঠ করাবে প্রেসিডেন্ট। আমি বলেছিলাম যে পার্লামেন্টের একজন কি রোল হচ্ছে প্রেসিডেন্ট, যেটা ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে রয়েছে। তো প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করাবে এবং যে মেম্বার হতে চলেছে তার কি ক্রাইটেরিয়া হবে? তাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, সে কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারে না, অর্থাৎ কোনো চাকরি করবে না, মানে কোনো প্রফিট আর্ন করতে পারবে না, আর তার বয়স মিনিমাম 25 ইয়ার্স হতে হবে। তো দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ আ মেম্বার, এমপি হওয়ার একটা ক্রাইটেরিয়া লোকসভার মেম্বার হওয়ার পর। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, রাজ্যসভা ক্ষেত্রে এবার লোকসভার এই যে ইলেকশনের ব্যাপারটা, সেটা আমরা সকলেই জানি যে 5 বছর বাদে বাদে আসা, আর এগুলো সবই জানে, বাট তবুও আমি করে দিচ্ছি যারা জানে না তাদের জন্য একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। তো পরে যখন আমরা ওই এপিসোডগুলো করবো প্রেসিডেন্সের, সেটা হয়তো বেটার হবে। তো ইন টোটালিটি দিস ইজ বেসিক্যালি দ্য, ও আরেকটা কথা আমরা বলা উচিত, এই মেম্বার অফ পার্লামেন্টস ইন্ডিয়ার মধ্যে কতজন হবে, ম্যাক্সিমাম কত সিলিং করা আছে, সেটা হচ্ছে 552, ম্যাক্সিমাম হচ্ছে 552। অ্যাকচুয়ালি 530 আসে আপনার স্টেটস থেকে, আর 20 আসে ইউনিয়ন টেরিটরিজ থেকে। তো 550, কিন্তু দুজন এক্সট্রা রেখেছে, প্রভিশন রয়েছে এরকম কনস্টিটিউশন। প্রেসিডেন্ট যদি মনে করে যে স্টেটের ঠিকঠাক রিপ্রেজেন্টেশনটা হলো না, মানে পিপলের রিপ্রেজেন্টেশন ঠিকঠাক করে হলো না, তখন সে দুজনকে আনতে পারবে। সো 2 অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে নমিনেশন পাওয়া যেতে পারে। তো টোটাল ম্যাক্সিমাম ইজ অফ 552 স্ট্রেন্থ, বাট 550 দিয়েই হয় মেনলি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ স্ট্রাকচার বা লেজিসলেশন। আমি হয়তো বোঝাতে পারলাম আপনাদেরকে লুসিড ওয়েতে, খুব তাড়াতাড়ি করে। টোটাল 10 মিনিটের ভিডিওতে হয়তো আমি পুরো লেজিসলেশনের কথাটা বললাম। রাজ্যসভা ব্যাপারটা আমরা পরের এপিসোডের মধ্যে করব, আর তার সঙ্গে প্রেসিডেন্টের ব্যাপারটা সাবসিকুয়েন্ট আর্টিকেলসের মধ্যে দিয়ে করে যাব। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডের মধ্যে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এরকম করে আমাদের পাশে থাকুন আর এনকারেজ করে যান, সো দ্যাট উই ক্যান মেক লট অফ এপিসোডস অন কনস্টিটিউশন। কারণ আমি বলেছিলাম আমি চাই যে পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশনটা যতটা পারবো কমপ্লিটলি এই পাঠশালার মধ্যে দেব। তো পরের এপিসোডে আমরা রাজ্যসভা নিয়ে একটু কথা বলবো, তার ইলেকশনের প্রসিজিওর, এবং তারপরে আস্তে করে আমরা ঢুকে যাব প্রেসিডেন্ট, এবং তারপরে আবার আর্টিকেল যেরকম করে আমরা হয়েছিল ক্রোনোলজিক্যাল বা প্রপার সিরিয়ালি আমরা করার চেষ্টা করব। কারণ এখন স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে গেছে, বিকজ এখন প্রত্যেকটা এই জিনিসগুলো, মানে প্রত্যেকটা জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেই জন্য আলাদা আলাদা এপিসোড করাই ভালো। প্রেসিডেন্টের ব্যাপারটা ওই আর্টিকেল 52 থেকে শুরু করে অনওয়ার্স চলবে, তারপরে যখন যেটা আসবে সেটা অ্যাকর্ডিংলি করবো। এনিওয়েজ, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন সকলে। আর কনস্টিটিউশনটা পড়ুন, নিজেদের মধ্যে এটাকে রাখুন চর্চার মধ্যে, বিকজ দিস ইজ দ্য অনলি থিং যেটা আমি বলি, ইন্ডিয়ার ধর্মগ্রন্থ যদি হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনটাই, নচেত নয়। হয়তো করোনা কিছুদিন আগে অ্যাটাক করলো, আমার মনে হয় করোনা হয়তো এটা বুঝিয়ে দিয়ে গেছে আমাদের চলার জন্য ধর্ম এইসব না করে কনস্টিটিউশনটাকেই আমাদেরকে নেওয়া উচিত। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।